প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের যারা নবম দশম শ্রেণীতে পড়ো বিশেষ করে এবং একাদশ এবং দ্বাদশে, তোমাদের জন্য আমরা বাংলা দ্বিতীয় পত্র খুব সহজে বই, অধ্যায় এবং পরিচ্ছেদ অনুযায়ী সমাধান করব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি, এই যে এই বইটি বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র নবম এবং দশম শ্রেণীর জন্য আমরা এর অধ্যায় ভিত্তিকভাবে সমাধান করার চেষ্টা করব। তোমরা যারা এখনো খাতা কলম নিয়ে বসোনি তারা আমাদের ক্লাসে খাতা কলম নিয়ে বসো। আজকে আমরা যে টপিকসটি আলোচনা করব, এই বইয়ের খুবই গুরুত্বপূর্ণ টপিকস, যেটা আমাদের বিভিন্ন বিশেষ করে তোমাদের স্কুলের এবং মাধ্যমিক বা এসএসসি বা এইচএসসিতে যারা পড়ো তাদের পরীক্ষা এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ টপিকস। আজকে আমরা আলোচনা করব এই বই থেকে কারক সম্পর্কে আলোচনা করব। এই বইয়ের প্রত্যেকটি পরিচ্ছেদ নিয়ে আমরা ধীরে ধীরে ভিডিও বানাবো, তোমরা আমাদের পেজে ফলো এবং লাইক দিয়ে সাথে থাকো। তাহলে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে কারক। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে কারক। কারক আসলে আমরা অনেকে শুনে ভয় পাই, আসলে কারক কি, বা এই বাংলা দ্বিতীয় পত্রে অনেক কিছু বিষয় আছে যেমন সমাস, কারক, ধাতু, এরকম অনেক কিছু বিষয় আছে যেটা নিয়ে স্টুডেন্টরা খুবই ভয় পেয়ে থাকে। আজকে আমরা কারক কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা একটু দেখবো। এখন এই কারক সমাধান করতে হলে এর সাথে আমাদের আরো অনেক কিছু জড়িত আছে, সেটা আমরা ধীরে ধীরে লক্ষ্য করি। যেমন কারক শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দাঁড়ায় হচ্ছে ক্রি প্লাস নক। এই যে কারক, ক্রি প্লাস নক, মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে? ক্রি প্লাস নক মানে এই ক্রি মানে ক্রিয়া, অর্থাৎ ক্রিয়া পদের সাথে আমরা এটা বলতে পারি যে ক্রিয়া পদের সাথে নাম পদের, নাম মানে নাউন, ক্রিয়া পদের সাথে নাম পদের যে সম্পর্ক, নাম পদের যে সম্পর্ক তাই হচ্ছে কারক। তাই কি কারক? একটু বুঝতে জটিল মনে হচ্ছে, তাই না? কিন্তু জটিল না। ক্রিয়া পদের সাথে নাম পদের যে সম্পর্ক, যেমন এটা দেখো, আমরা একটু উদাহরণ দিলে সহজে তোমরা বুঝতে পারবে। দেখো যে রহিম ভাত খায়, রহিম ভাত খায়। এখন দেখা গেল রহিমের নিচে দাগ আছে, এরকম কারকটা এরকম ভাবে বলে যে এই যে দাগ আলা যে অংশটি, এই অংশটি কোন কারক? আবার বলতে পারে কোন কারকে কোন বিভক্তি। অর্থাৎ এটা কারকটা নির্ণয় করতে হলে আমাদের বিভক্তি সম্পর্কে ধারণা লাভ করতে হবে। বিভক্তি কি সেটা আমরা একটু পরে দেখছি। তাহলে দেখো রহিম ভাত খায়, তাহলে রহিম খায়, কে খায়? রহিম খায়। তাহলে দেখো এই খা কিন্তু ক্রিয়া, এই খা কি ক্রিয়া, আর রহিম কি নামপদ মানে নাউন, নামপদ মানে নাউন। তাহলে দেখো এই যে রহিমই কিন্তু খায়, রহিম কিন্তু খায় মানে ক্রিয়া। তাহলে নাম পদের সাথে ক্রিয়ার যে একটা সম্পর্ক রয়েছে এটাকে বলা হচ্ছে কারক। ক্লিয়ার? তাহলে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক বা নাম পদের সাথে ক্রিয়ার যে সম্পর্ক সেটাকে আমরা কারক বলছি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি এখন এই কারক হচ্ছে আমরা জানি 6 প্রকার। কত প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। এই কারক কিন্তু 6 প্রকার। এক, প্রথমে কি আছে? কর্তৃকারক। ক্লিয়ার? 2 কর্মকারক, এগুলো আমরা সবাই কম বেশি জানি। 3 করণ কারক। 4 সম্প্রদান কারক। 5 অপাদান কারক। 6 অধিকরণ কারক। অধিকরণ কারক। ক্লিয়ার? তাহলে এই কারক হচ্ছে আমাদের 6 প্রকার। এখন এই যে 6 প্রকার কারক, এটা সহজে আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা আমরা দেখবো। কিন্তু এই কারক নির্ণয় করতে হলে আমাদের লাগবে কি? বিভক্তি। বিভক্তি আসলে কি? বিভক্তি আসলে কি? বিভক্তিটা সাধারণত একটা শব্দের সাথে আর একটা শব্দের অন্যায় সাধন করে, অন্যায় মানে সম্পর্ক সাধন করে। যেমন যদি বলি, দেখো রহিমের বাগানে ফুল ফুটেছে, ফুল ফুটেছে দেখা গেল। তা দেখো এখানে যদি নিচে দাগ দেওয়া থাকে রহিম, এখানে একটু খেয়াল করো যে রটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি হয়? রটা বাদ দিলে কি হয়? রহিম বাগানে ফুল ফুটেছে হয়, বাক্যটা কিন্তু হয় না। শুধুমাত্র একটি রোয়ার জন্য কিন্তু বাক্যটা ফুলফিল হয় না। এই রটা অর্থাৎ একটা শব্দের সাথে যখন আমি রটা জুড়ে দিচ্ছি রহিমের বাগানে, এই যে রহিমের বাগানে,
তখন কিন্তু বাক্যটি ফুলফিল হচ্ছে, অর্থাৎ একটা শব্দের সাথে আরেকটা শব্দের অন্যায় বা সম্পর্ক যে সাধন করে এই যে অংশটা, এর রকে বলা হচ্ছে বিভক্তি। ক্লিয়ার? তাহলে বিভক্তিটা সাধারণত শব্দের শেষে থাকে। কোথায় থাকে? বিভক্তিটা শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমূহে যুক্ত হয় সেটাকে আমরা বিভক্তি বলতে পারি। এখন এই বিভক্তি আবার 7 প্রকার। বিভক্তি কত প্রকার? আজকের ক্লাসে আমরা প্রাথমিকভাবে একটু ধারণা লাভ করবো, বেসিক যে কারণটা কিভাবে নির্ণয় করতে হয় সেটার পূর্ব প্রস্তুতিটা আমরা আজকে শিখবো। এই বিভক্তি কত প্রকার? দেখো, বিভক্তি হচ্ছে 7 প্রকার। 7 প্রকারের বিভক্তি হয়। প্রথম হচ্ছে প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তি আমি সংক্ষেপ লিখব। প্রথমা বিভক্তি কি হবে? শূন্য, এ, তে, এতে। ক্লিয়ার? এগুলো হচ্ছে বিভক্তি, অর্থাৎ শব্দের শেষে এরা এগুলো বসে প্রথমা বিভক্তি হয়ে থাকে। এরপর আছে কি দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি বা দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কি? কে, রে। ক্লিয়ার? এবার হচ্ছে তৃতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি কি? দ্বারা, দিয়ে, এরকম। ক্লিয়ার? দ্বারা, দিয়ে, এরকম। চতুর্থ বিভক্তিটা কেমন? এটা দ্বিতীয়ার মতো। কে, রে, জন্য। কে, রে, জন্য। এটা দ্বিতীয়ার মতো। ক্লিয়ার? এটা কিন্তু দ্বিতীয়ার মতো। এবার দেখো পঞ্চম বিভক্তিটা কেমন? হতে, থেকে, সে, এরকম। এবার দেখো ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি হচ্ছে র বা এর মতো। র বা এর মতো উচ্চারণ হবে ষষ্ঠী বিভক্তি। ক্লিয়ার? সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তিটাও একদম প্রথম বিভক্তির মধ্যে। এতে। ক্লিয়ার? সপ্তমী বিভক্তিটাও শূন্য। এগুলো কিন্তু একদম প্রথম বিভক্তির মতো। তাহলে বিভক্তি সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করলাম। এই যে বিভক্তি, এগুলো সাধারণত শব্দের শেষে বসে একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক কি করে? বৃদ্ধি করে। ক্লিয়ার? এখন আমরা সহজভাবে যে কিভাবে কোন কারক নির্ণয় করতে হয় সেটা আমরা একটু আজকে শর্ট ভাবে দেখবো। পরবর্তীতে প্রত্যেকটি কারক আলাদা আলাদা ভাবে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো, যাতে তোমরা সহজে বুঝতে পারো। দেখো, যদি প্রথমে আমরা কি ছিল? কর্তৃকারক। কর্তৃকারক, এগুলো লিখো সংক্ষিপ্ত আকারে। কর্তৃকারক। কর্তৃকারক। কর্তৃকারকে আমরা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করব? ক্রিয়াকে প্রশ্ন করব কে বা কারা দিয়ে। কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করি, কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা কর্তৃকারকটা পেয়ে যাই। ক্লিয়ার? কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা কর্তৃকারকটা পেয়ে যাই। আমরা বিস্তারিত ব্যাখ্যাটা করব। যেমন এখানে দেখো, একটু দেখে একটা উদাহরণ। রহিম ভাত খায়। কি খায়? রহিম ভাত খায়। ক্লিয়ার? সরি, রহিম ভাত খায়। তাহলে দেখো, এই যে রহিম সাবজেক্ট নামপদ আর এসে খায় আছে ক্রিয়াপদ। তাহলে কে খায়? প্রশ্ন না এটা? কে খায়? রহিম খায়। তাহলে এটা হচ্ছে কর্তৃকারক। এরকম। তাহলে কে বা কারা দিয়ে যদি আমরা প্রশ্ন করি, যে জায়গাটায় দাগ থাকবে, তাহলে সেটা আমরা কি বের করতে পারি? কর্তৃকারকটা বের করতে পারি। এবার দেখো কর্মকারক। কর্মকারক কি বা কাকে দ্বারা প্রশ্ন করব? কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, যে উত্তরটা পাবো সেটা সাধারণত কর্মকারক হয়ে থাকে। যেমন আমরা একই উদাহরণ দিই। রহিমকে মারা হলো। রহিমকে মারা হলো। দেখো, হলো হচ্ছে ক্রিয়া, আর এখানে যদি দাগ দেওয়া থাকে এটা হচ্ছে নামপদ। ক্লিয়ার? তাহলে কাকে মারা হলো? রহিমকে মারা হলো। এই যে কাকে মারা হলো? রহিমকে মারা হলো। এই যে কাকে মারা হলো? রহিমকে মারা হলো। ক্লিয়ার? তাহলে এটা হবে কি? কর্মকারক। এখন কোন বিভক্তি সেটা আমাদের দেখতে হবে। রহিম কে আছে না? রহিম কে, কে থাকলে কোন বিভক্তি হয়? ওই যে দ্বিতীয় বিভক্তি, কে রে, দ্বিতীয় বিভক্তি হয়। এবার দেখি করণকারক। করণকারক কি হবে? করণকারক। করণকারক সাধারণত দ্বারা, দিয়ে, এই দ্বারা প্রশ্ন করব। দ্বারা দিয়ে, কলম দ্বারা লেখে। স্যার কলমে লেখে। কলমে লেখে। স্যার কলমে লেখে, এরকম থাকতে হবে। তাহলে কলমে মানে কলম দ্বারা লেখে। কলমে মানে কলম দ্বারা লেখে। তাহলে কি দ্বারা লেখে? কলম দ্বারা লেখে। তাহলে দ্বারা বা দিয়ে প্রশ্ন করব ক্রিয়াকে, তাহলে আমরা করণকারক পেয়ে যেতে পারি। এবার দেখো সম্প্রদানকারক। আমরা একটা শর্ট আর কি দেখাচ্ছি, পরে আমরা বিস্তারিত আলোচনা করব। সম্প্রদানকারক সাধারণত দান হবে, নিঃশর্তে দান হবে। দান করা বোঝাবে। কি বোঝাবে? একদম দান করলে সেটাকে সাধারণত সম্প্রদানকারক বলা হয়। যেমন করিম ভিক্ষুককে ভিক্ষা দিল। এই ভিক্ষা দিয়ে যেমন চাল দিলাম বা টাকা দিলাম, ওই ভিক্ষুকের কাছে কিন্তু এগুলো আমরা ফেরত আর পাবো না। অর্থাৎ নিঃশর্তে দান বোঝালে সেটা সম্প্রদানকারক। এরপর হচ্ছে অবদানকারক। অবদানকারক। অবদানকারকের শর্ট লিপি কি থাকবে? শর্ট থাকবে হতে,
থেকে চে, ক্লিয়ার? এইগুলো থাকবে। হতে থেকে চে, যেমন গাছ থেকে নামে, থেকে নামে, গাছ থেকে নামে, তেল থেকে, তিল থেকে তেল হয়, এই যে হতে থেকে, বুঝা গেছে? হতে থেকে, জ্বর থেকে আরো অসুস্থ হয়ে পড়ে, এরকম হতে থেকে থাকলে সাধারণত কি হবে? অবদান কারক হবে। শেষে আছে কি? অধিকরণ কারক। এই অধিকরণ কারক কি? অধিকরণ কারক হচ্ছে কাল, স্থান, সময় ইত্যাদি বোঝাবে। যেমন কাল বোঝাতে পারে কাল, স্থান, সময়, বুঝা গেছে? কোথা থেকে, কিসে, এই ধরনের প্রশ্ন করলে, ক্রিয়াকে প্রশ্ন করলে যে অ্যান্সার পাবো সেটাকে অধিকরণ কারক বলা হয়ে থাকে। তাহলে এর বিস্তারিত ব্যাখ্যা আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। তোমরা আমাদের সাথে থাকো, ফলো এবং লাইক দিয়ে। ধন্যবাদ।